আসসালামু আলাইকুম। 2024-এ সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে সৈকত ভাই সফল হয়েছে। তিনি যেভাবে দূরদর্শিতার সাথে ম্যাচ পরিচালনা করেছেন, সত্যিই তা অসাধারণ এবং প্রশংসার দাবিদার। এই জায়গাটায় আমরা প্রত্যেকেই গর্ববোধ করছি যে আমাদের এরকম বিশ্বমানের একজন আম্পায়ার আছে। সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মাঝে যে টেস্ট ম্যাচটা শেষ হলো, সেখানে তার বিরুদ্ধে 8বার রিভিউ কল দেওয়া হয়েছে। সেই 8বার রিভিউর মধ্যে 8বার রিভিউই সাকসেস হয়েছেন আমাদের এই বিশ্বমানের আম্পায়ার। অর্থাৎ আট 8বারের 8বারই সৈকত ভাই সফল হয়েছিল। একই চিন্তা করে দেখেন যে একটা টেস্ট ম্যাচে লম্বা সময় ধরে সে পরিচালনা করে এবং নিজের মনস্থ ভাবকে ম্যাচের মধ্যে ধরে রাখে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া শুধু তাই নয়, এবং প্রত্যেকটা সিদ্ধান্তই তার ফেভারিট ছিল। এক কথায় অসাধারণ পরিচালনা করেছেন আমাদের এই বিশ্বমানের আম্পায়ার। এখানে বলতে হচ্ছে যে সৈকত ভাই নিজেকে নিজের চেয়ে ছাড়িয়ে যাচ্ছে। এই বছরে সৈকত ভাই 5টি টেস্ট ম্যাচে আম্পায়ারিং করেছেন, সেখানে মোট রিভিউ নেওয়া হয়েছিল 32টি। তার মধ্যে থেকে তিনি 25টি সাকসেস হয়েছেন এবং তার বিপক্ষে গেছে মাত্র 7টি। এমন ফলাফলে নিশ্চয়ই আপনি তাকে লেটার মার্ক দিবেন এবং লেটার মার্ক দিয়ে পাশ করাবেন। ইভেন আমরা যদি এই ফলাফল মনে করি, নিঃসন্দেহ তিনি সেরাদের সেরা কাতারেই থাকবেন। আমরা যদি একবারে শুরু থেকে শুরু করি, ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া ম্যাচে তার বিপক্ষে রিভিউ নেওয়া হয়েছিল 5বার, তার মধ্যে সৈকত সাহেব জিতেছেন 4বার। তারপর দেখুন ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে তিনার বিপক্ষে 9বার রিভিউ নেওয়া হয়েছে, তার মধ্যে তিনি জিতেছেন 8বার, মাত্র একবার তার বিপক্ষে ফলাফল গেছে। এবং পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচে তার বিপক্ষে 3টা রিভিউ নেওয়া হয়েছিল, 3টা রিভিউই আনসাকসেস হয়েছেন প্লেয়াররা। অর্থাৎ সৈকত ভাইয়ের পক্ষে গেছে, তিনি জিতেছেন 3টা রিভিউয়ে। 100% সফল হওয়া যে বিষয়টা তিনি পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচে হয়েছেন। তাছাড়াও তিনি আরো একবার 100% সাকসেস হয়েছিলেন ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে, তিনার বিপক্ষে 8বার রিভিউ নেওয়া হয়েছিল, তার মধ্যে তিনি ব্যর্থ হয়েছেন 5বার, 3বার তার পক্ষে হয়েছিল। শুধু এই একটা ম্যাচেই তার পার্সেন্টেজ ছিল 4, কিন্তু বাদ বাকি সব জায়গায় তাকে লেটার মার্ক দিতেই হবে। এই যে একটা ম্যাচ বাদ দিয়ে আরো 4টা ম্যাচকে যে আপনি হিসাব করেন, সেখানে কিন্তু তার পার্সেন্টেজটা প্রায় 100% বা 100%-এর কাছাকাছি। 2টা ম্যাচে একেবারে পুরোপুরি 100%। দ্যাটস মিন বুঝতেই পারছেন যে সৈকত ভাই নিজেকে নিজেই ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশের মান অক্ষুণ্ণ রাখতে সারা বিশ্বে তিনি এক অসাধারণ ভূমিকা পালন করে আসছে। সেজন্য বলেছি তিনি আমাদের গর্বের জায়গা। বাংলাদেশ ক্রিকেট টিম মাঠের পারফরমেন্সে খুব একটা সফল না হলেও সৈকত ভাই কিন্তু ঠিকই বাংলাদেশের আম্পায়ারের দিক থেকে সাকসেস। মূলত আমাদের জায়গা থেকে আমরা এই প্রফেশনটাকে গ্ল্যামার দিতে পারিনি, সৈকত ভাইকে নিয়ে কোনো মাতামাতি করিনি, সৈকত ভাই নিয়ে কোনো হাইলাইট করা হয় নাই, এই অনেকগুলো কারণে। সেই জন্য সৈকত ভাই নিজ উদ্যোগেই আজ এই পর্যন্ত গিয়েছেন এবং বাংলাদেশের একটা সম্মান তিনি বিশ্ব দরবারে উপস্থিত করেছেন। তাকে নিয়ে আমরা মাতামাতি করিনি এবং কোনো কথা বলা হয় না, বরং আমরা তাকে তার প্রাপ্য সম্মানটাও দিতে পারিনি। এই জায়গাটাতে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ারদের জায়গাটাকে যেভাবে আমরা হাইলাইট করে এসেছি, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু সৈকত ভাইকে নিয়ে আমরা সেরকম কোনো হাইলাইট মাতামাতি কিছুই করিনি। কিন্তু এই যে একটা প্রফেশন, ক্রিকেটেরই একটা পার্ট, কিন্তু ওইভাবে আমরা কখনো হাইলাইট করি নাই। এরকম তিনি সাকসেসফুল ডমিনেট করে যাচ্ছেন, তাই সে কৃতিত্বের অবশ্যই সম্মান পাবেন। আসলে একজন আম্পায়ার হতে হলে এমনি এমনি হওয়া যায় না, তাকে দূরদর্শী হতে হবে, এডুকেশনের জায়গা থেকে তার ভালো মেধাবী হতে হবে, আপনার চোখের জ্যোতি বা তীক্ষ্ণ যাই বলেন সেটা অনেক ভালো হতে হবে। এই যে একটা প্রফেশন, এটা মাঠে উপস্থিত করতে চাইলে তাকে তার সব ধরনের যোগ্যতা নিয়েই মাঠে খেলা চালিয়ে যেতে হবে। এই যে একটা প্রফেশন, একজন মানুষকে ভালো একজন আম্পায়ার হতে হলে তার ভিতরে যে গুণগুলা থাকা দরকার, তাকে অনেক দূরদর্শী হতে হবে, এডুকেশনের জায়গা থেকে তার অনেক মেধাবী থাকতে হবে এবং চোখের জ্যোতি তীক্ষ্ণ থাকতে হবে, এমনকি তার ব্রেন ঠান্ডা থাকতে হবে। সবকিছু মিলিয়ে তাকে মাঠে ডিসিশন দিতে হবে, আর এভাবেই একজন আম্পায়ারকে তার প্রফেশন চালিয়ে যেতে হবে।
90 দশকে যখন ক্রিকেট শুরু হয় তখন কিন্তু এই প্রফেশনটা বেশিরভাগই যে কোনো কোনো না কোনো স্কুলের টিচার, অর্থাৎ তারা প্রথম শ্রেণীর নাগরিক হওয়ার কারণেই তারা এই সম্মানটা পেয়েছেন এবং কি তারা ওই সময়ে আম্পায়ারিং করেছে। 90-এর দশকে সর্বোচ্চ সম্মানের জায়গায় যারা ছিল তারা কিন্তু এই প্রফেশনটা চালিয়ে গেছেন। দেখেন, যারা ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতে যায় তারা শুধু ক্রিকেট খেলেই যায়, আর একজন আম্পায়ার কিন্তু তাদের চাইতে অনেক বেশি, সব দিক দিয়েই তাদের চেয়ে বেশি, বরং বেশি না, তাদের চেয়ে অনেক বেশি সম্মানের জায়গায় থাকে। এতক্ষণের আলোচনায় যেটা আমরা বুঝতে পারলাম যে একজন ভালো আম্পায়ার হতে গেলে যে সমস্ত গুণাবলী থাকা দরকার তার সবই রয়েছেন আমাদের সৈকত ভাইয়ের মধ্যে। এবার দেখুন, তাদেরকে কি মূল্যায়ন ওইভাবে করা হয়? না। এই যে আইপিএল একটা ম্যাচের জন্য তারা পায় প্রায় 9 লাখ টাকা, অনেক ক্ষেত্রে প্লেয়াররাও এই পরিমাণ টাকা পায় না। সো এই জায়গাটাই আমাদের গ্ল্যামার দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ, যেহেতু এই প্রফেশনটা অনেক গুরুত্বপূর্ণ একটা উচ্চ লেভেলের সম্মানের জায়গা, সেক্ষেত্রে অবশ্যই এই প্রফেশনটাকে আমাদের গুরুত্ব দিতেই হবে এবং তাদেরকে আরো বেশি ফ্যাসিলিটি দিতে হবে, বেশি সুযোগ সুবিধা দিতে হবে এবং এদেরকে নিয়ে একটু উৎসাহ করা, এদেরকে নিয়ে একটু হাইলাইট করা, এদেরকে নিয়ে একটু গর্বের জায়গাটা আমাদের প্রকাশ করা এবং এগুলো যে উৎসাহ আমরা দেই, এগুলো উৎসাহ দিলে তাদের জন্য আরো সুবিধা হয়, এতে করে তারা নেক্সট লেভেলে যেতে পারে। আমরা যদি তাদের এই প্রফেশনকে এরকম হাইলাইট করি, এরকম উপস্থাপন করি, উৎসব মুখর অবস্থায় আমরা সবাই আলোচনা করি, তাহলে এই যে এদের মতো আম্পায়ারদের দেখা দেখি আরো অনেক সৈকত ভাই তৈরি হবে এবং বাংলাদেশের মানচিত্রকে যে কোনো দেশে যে কোনো জায়গায় তুলে ধরবে। এমনিতেও বাংলাদেশের আম্পায়াররা ভালো করছে, আন্তর্জাতিক ম্যাচে তারা থাকে। এভাবে যখন আমরা গুরুত্ব দিব, গুরুত্ব দেওয়ার পরে তারা যে সম্মানের জায়গাটায় যাবে, সেখান থেকে তাদেরকে ভালো ভালো টুর্নামেন্ট থেকে ডাকবে। এমনকি এই যে বিশ্বের যে সবচেয়ে বড় জনপ্রিয় একটা ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল, সেখান থেকে বাংলাদেশে আম্পায়ারদেরকে ডাকবে। এটাই তো আমাদের আশা, যে আমাদের দেশের মানচিত্রকে বিশ্বের ভালো একটা স্থানে উপস্থিত করায় আমাদের দেশবাসীর আশা আকাঙ্ক্ষা। কিন্তু এই যে ফ্যাসিলিটি, যে সুযোগ সুবিধা দেওয়া দরকার, আমরা তার কোনোটাই দিতে পারিনি সৈকত ভাইকে। তিনি তার নিজ উদ্যোগে নিজের চেষ্টায় এই পর্যন্ত গেছেন। এর জন্য সৈকত ভাইকে